আসসালামু আলাইকুম। আজকে ক্লাস অফ অনার্স দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান 3 অধ্যায় নাম্বার 2। এই চ্যাপ্টারে সর্বপ্রথম আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রশ্নটি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ও তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে কী বোঝো। প্রশ্নটি আসছে 2015 সালে এবং 2011 সালে। তড়িৎ দ্বিমেরু ও তড়িৎ দ্বিমেরু ভ্রামক এই প্রশ্নের ক্যাটাগরি সম্পর্কে আমাদের ইন্টারমিডিয়েটে জ্ঞান রয়েছে, তারপর আমরা আজকের ক্লাসে এটা বিস্তারিতভাবে আলোচনা করব। তড়িৎ দ্বিমেরু বলতে কি বুঝি? দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি থাকলে একটি তড়িৎ দ্বিমেরু গঠিত হয়। অর্থাৎ বিষয়টা এরকম, যদি আমরা একটা দাঁড়িপাল্লায় এক পাশে 5 কেজি বেগুন নেই এবং আরেক পাশে যদি 5 কেজি আলু নেই, তাহলে উভয় পার্শ্বে আমার পরিমাণটা 5 কেজি 5 কেজি, অর্থাৎ সমপরিমাণ। কিন্তু আমি উপাদান নিয়েছি একটা বেগুন আর একটা আলু, অর্থাৎ উপাদান দুইটি ভিন্ন। ঠিক সেইভাবে আমরা তড়িৎ দ্বিমেরুটা বলতে পারি যদি আমরা দুইটা চার্জ নেই, একটা প্লাস চার্জ আর একটা হচ্ছে মাইনাস চার্জ, অর্থাৎ প্লাস কিউ আধান মাইনাস কিউ আধান, দুইটি বিপরীতধর্মী আধান, কিন্তু এই আধানদ্বয়ের পরিমাণটা আবার সমান। এখানেও 5 কুলম, এখানেও 5 কুলম। অর্থাৎ যদি দুইটি সমান এবং বিপরীতধর্মী আধান কাছাকাছি অবস্থান করে, তাহলে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করবে। তড়িৎ দ্বিমেরু নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন রয়েছে তড়িৎ দ্বিমেরু নিয়ে? না ম্যাম। ওকে, এখন আমরা চলে যাব তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি। কোনো তড়িৎ দ্বিমেরুর একটি আধানের পরিমাণ কিউ এবং একটি আধানের আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে আধানদ্বয়ের আমার এটা ডাবল হয়েছে, তোমরা চাইলে আধানের কথাটা কেটে দিয়ে শুধু আধানদ্বয়ের কথাটা লিখলেও হবে। আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2L হলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হবে P = Q গুণন 2L। তাহলে মনে রাখবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামককে প্রকাশ করা হয় P দ্বারা আর আধানকে প্রকাশ করা হয় Q দ্বারা। এখন এই কথাটা আমরা কিভাবে বলতে পারি? এখন সাধারণভাবে মনে রাখবো, আমরা একটা আধান ধরব, সেই আধানটা হচ্ছে কিউ। এটা পজিটিভও না, দেন নেগেটিভও না। এখন এই আধানটাকে যদি আমরা একটা তড়িৎ দ্বিমেরুতে নিয়ে যেতে চাই, ভ্রামক কিন্তু না, আগে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করব, তাহলে অবশ্যই তড়িৎ দ্বিমেরু গঠন করতে গেলে এই আধানটাকে আমাদের দুটি সমপরিমাণ এবং বিপরীতধর্মী আধানে পরিণত করতে হবে। তাহলে একটা প্লাস আধান আর এটা কি করব, মাইনাস আধান। তাহলে এখানে একটা প্লাস আধান এবং একটা মাইনাস আধান। এখন এই দুইটি খুব কাছাকাছি অবস্থান করেছে এবং এদের মধ্যবর্তী দূরত্বটা কত? 2L। এই মধ্যবর্তী দূরত্বটি যদি প্লাস কিউ এবং মাইনাস কিউ এর মেন যে আধান রয়েছে কিউ এর গুণফলের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো ইহা হচ্ছে একটি দ্বিমেরু ভ্রামক। অর্থাৎ একটি আধান এবং আধানদ্বয়ের একটি আধান, মানে একটি আধান বলতে শুধু কিউ আধানকে বুঝিয়েছি, প্লাস কিউ মাইনাস কিউ মিলে একটা আধান। আর আধান দ্বয়ের বলতে বোঝানো হয়েছে প্লাস কিউ এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী দূরত্ব। এদের গুণফল বলতে বোঝানো হয়েছে গুণ চিহ্ন। এদের গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন আছে? না ম্যাম। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট যে প্রশ্নটা ছিল তড়িৎ দ্বিমেরু ও তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝো, এটা খ বিভাগের প্রশ্ন। এটা শুধুমাত্র এইটুকু লিখলেই হবে, বিস্তারিত বেশি লেখার প্রয়োজন নেই। তোমরা যদি পারো তাহলে চাইলে লিখতে পারো। ও আরেকটা হচ্ছে এক্সাম্পল ছিল, এটা বলার কথা আমার মনে ছিল না, তো এক্সাম্পলটা এখানে দিয়েছিলাম। তড়িৎ দ্বিমেরুতে হাইড্রোজেন পরমাণুতে একটি ধনাত্মক প্রোটন ও একটি ঋণাত্মক ইলেকট্রন আছে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুতে ধনাত্মক প্রোটন কয়টা আছে? একটা। ঋণাত্মক ইলেকট্রন আছে কয়টা? একটা। তাহলে পরিমাণ হচ্ছে সেম, একটা একটা, সমপরিমাণ।
কিন্তু একটা আছে প্রোটন আর একটা আছে ইলেকট্রন, অর্থাৎ উপাদান দুইটা ভিন্ন। ঠিক একই কথা এখানে সংজ্ঞাতে বলা আছে, দুইটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী। তাহলে এখানেও দুইটি সমপরিমাণ এবং বিপরীতধর্মী, তাই হাইড্রোজেনকে বলা হয় একটি তড়িৎ দ্বিমেরু। এখন আমরা চলে যাব গ বিভাগের প্রশ্ন, তবে মূলত এটা খ বিভাগের প্রশ্নই ধরা হয়, এটা গ বিভাগে খুব কম আসে। এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে। ফার্স্টের প্রশ্নটা এভাবে যদি আমরা দেখি, দেখাও যে একটি তড়িৎ দ্বিমেরুকে বহিস্থ সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এর উপর ক্রিয়াশীল টর্ক টাও, উপরে ভেক্টর চিহ্ন, তীর চিহ্ন দ্বারা বোঝানো হয় ভেক্টর চিহ্ন। এছাড়াও আরেকটা ভেক্টর চিহ্ন রয়েছে, আমরা যারা আরবি পড়ি, কোরআন শরীফ পড়ি, সেখানে কিন্তু এরকম চিহ্ন দেওয়া থাকে আরবি লেখায়, যেমন আলিফ, সাপোজ এখানে বা দিলাম, দিয়ে এখানে এভাবে একটা চিহ্ন দিলাম। এই চিহ্নটাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় আরবি, বিজ্ঞানের ভাষায় হচ্ছে ভেক্টর, আর আরবিতে অন্য কোনো চিহ্ন ব্যবহার করা হয়। ছোটবেলা আমরা এটাকে বলতাম মাছের কাঁটার মতো দেখতে কিছুটা। তাহলে ভেক্টরকে প্রকাশ করা হয় একটা তীর চিহ্ন দিয়ে, আবার ওইভাবে প্রকাশ করা যায়। টর্ক ইকুয়াল পি গুণন ই, এবং দেখাও যে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল মাইনাস পি গুণন ই। এই প্রশ্নটা আসছে 2017 সাল এবং 2019 সালে। এখন সেম প্রশ্নটা যদি এইভাবে আসে, অথবা সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা বের করো। এখন উপরের প্রশ্ন এবং পরের প্রশ্নটার মধ্যে পার্থক্য তোমরা খুঁজে পাবে। দেখো, প্রথমে বলে দেওয়া আছে টর্কের রাশিমালাটা কি হবে, আর দ্বিতীয়টাতে টর্কের রাশিমালাটা বের করতে বলছে, মানে কি হবে আমরা জানি না, আমাদের বের করতে হবে। এভাবেও যদি প্রশ্নটা আসে, এভাবেও যদি প্রশ্নটা আসে, তাহলে দুটি প্রশ্নের জন্য উত্তরটা হচ্ছে একই ধরনের। আর এই প্রশ্নের দ্বিতীয় অংশটুকু হচ্ছে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল মাইনাস পি গুণন ই। যদি শুধুমাত্র এই অংশটুকু আসে, আমার যে অথবাটা রয়েছে, যদি শুধু এই অথবাটা পরীক্ষা আসে, তাহলে শুধুমাত্র এই পর্যন্ত মান বের করে উত্তর করে দিবে। কিন্তু যদি সঞ্চিত শক্তি চাই, তাহলে তোমরা এই প্রশ্নের যে উত্তরটা রয়েছে নোট খাতায়, তার দ্বিতীয় অংশটুকু দিবে। তাহলে এখন আমরা প্রথম অংশটুকু পড়ব, দ্বিতীয় অংশটুকু পড়ব, অর্থাৎ 2 এবং 3 প্রশ্নের জন্য একই উত্তর। এখন এখানে কিছু ভাষা আছে, এই ভাষাগুলো আমি বলার আগে তোমাদের চিত্রটা আগে দেখাই। এখানে একটা চিত্র রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তীর চিহ্ন তীর চিহ্ন তীর চিহ্ন দেওয়া আছে, এগুলোকে মূলত বলা হবে তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রে আমরা একটা পজিটিভ চার্জ কিউ নিলাম, একটা নেগেটিভ চার্জ কিউ নিলাম। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ম্যাম, আপনি তো সব সময় দেখালেন যে এইরকম ভাবে একটা সরলরেখা বরাবর দেখালেন, তাহলে এটার ক্ষেত্রে এরকম চিহ্ন হলো কেন, মানে এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ হলো কেন? কারণ আমাদের এখানে থিটার মান নিতে হবে। তাছাড়া আমাদের হচ্ছে এই থিওরিতে বলা ছিল দুইটি চার্জ খুবই কাছাকাছি হবে, আর এইভাবে নেওয়ার কারণ হচ্ছে দুটি চার্জ খুব দূরে অবস্থান করবে। অর্থাৎ এখানে তড়িৎ ক্ষেত্রে দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ পরস্পর দূরে যদি অবস্থান করে, একটা এখানে অবস্থান করতেছে আর একটা এখানে, বাহ্যিক দৃষ্টিতে কাছাকাছি মনে হলো, আমরা যখন খাতায় লিখব তখন ভাষায় লিখব কিছুটা দূরে অবস্থান করবে। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুইটি আধানের উপরে যদি ক্রিয়াশীল কোনো বল ক্রিয়া করে, এই বলটা হচ্ছে তাহলে কি এফ। এখন এই এফ বলেরও তো একটা মান আছে, এই মানটা কি? আমি ফার্স্টে যখন বললাম এই তীর চিহ্নগুলো হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের উপর চার্জ রয়েছে কে? কিউ। তাহলে কিউ চার্জ আর তড়িৎ ক্ষেত্রের গুণফলে মানই হবে এফ, অর্থাৎ হবে কিউ, আর কে প্রকাশ করা হয় ই দ্বারা। এখন ভাষাটা দেখো, বুঝতে পারবে। মনে করি প্লাস কিউ ও মাইনাস কিউ চার্জ কিছুটা দূরে অবস্থান করে, এই যে এখানে কিছুটা দূরে করে একটি দ্বিমেরু উৎপন্ন করে। দ্বিমেরু এখন দৈর্ঘ্য বলতে বোঝানো, এই যে এখানে প্লাস কিউ এবং মাইনাস কিউ দুইটি বিপরীতধর্মী সমপরিমাণ আধান রয়েছে, এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 2L।
এবং চার্জ বিশিষ্ট একটি সমমানের কিন্তু বিপরীতমুখী বল, সমমানের কিন্তু বিপরীতমুখী বল, এই আধানের উপর ক্রিয়াশীল প্লাস আধানের উপর ক্রিয়াশীল বল এই পাশে, আর মাইনাস কিউ এর উপর ক্রিয়াশীল বল রয়েছে এই পাশে, একটা আমার হাতের ডান পাশে আরেকটা আধান রয়েছে আমার হাতের বাম পাশে, অর্থাৎ দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতমুখী। সমপরিমাণ কেন? কারণ এখানে আমি প্লাস মাইনাস দেইনি, দুটাই কিন্তু পজিটিভ, এফও পজিটিভ, এই এফও পজিটিভ, অর্থাৎ সমপরিমাণ। আর বিপরীতমুখী কেন? কারণ তাদের অবস্থানটা অর্থাৎ দিকটা আমি বিপরীত করে দিয়েছি, এই এফ এর দিক এই বরাবর আর এই এফ এর দিক হচ্ছে এই বরাবর। তাই এখানে বলা আছে দুটি সমপরিমাণে কিন্তু বিপরীতমুখী বল, বিপরীতমুখী আর বিপরীতধর্মী এই দুইটা কথা কিন্তু সেম না। বিপরীতমুখী বললে বুঝতে হবে তোমাদের দিকটা বিপরীতমুখী হবে, আর বিপরীতধর্মী বোঝালে এদের চার্জের মান পজিটিভ বা নেগেটিভ হতে পারে। এই বল এই চার্জ দ্বয়ের উপর ক্রিয়া করবে। এখন এই দ্বিমেরু বল অর্থাৎ এই যে এফ বলটা ক্রিয়া করবে, এই এফ বল ক্রিয়া করার ফলে ক্রিয়াশীল টর্ক বা টর্কের মান হবে টর্ক বা টাও বলা হয় ইকুয়াল এফ গুণন 2L সাইন থিটা। এই যে আমি প্রথমে বললাম আমরা কেন এই যে অংশটুকুকে এভাবে সোজা না নিয়ে এইভাবে তির্যকভাবে নিয়েছি, এর মূল কারণ হচ্ছে এই যে এখানে সাইন থিটার মানটা এটার কারণে। আর তাছাড়াও এখানে বলেছিলাম কিছুটা দূরে অবস্থান করবে, কাছে অবস্থান করবে না, দূরে অবস্থান করার কারণে একটা উপরের দিকে আর একটা আধান নিচের দিকে রয়েছে। এখন এখানে দেখো আধান দুইটা কিন্তু তির্যকভাবে রয়েছে, মূলত এটা উলম্ব বরাবর। তাহলে এখানে এই এফ বলটি তড়িৎ ক্ষেত্রে দুটি আধানের উপর উলম্ব বরাবর ক্রিয়াশীল, তাই এখানে থিটার মান হবে সাইন থিটা, আর যদি আনুভূমিকভাবে ক্রিয়া করত তাহলে মান হতো কস থিটা। এখন এফ এর মান বসালাম, আধান আর তড়িৎ ক্ষেত্রের মান গুণন 2L সাইন থিটা, গুণ করে দিলাম। দেন এখানে আমরা মান পেলাম হচ্ছে Q2L, এই অংশটুকু পেলাম আমরা তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা থেকে, কারণ আমরা জানি তড়িৎ দ্বিমেরু হচ্ছে একটি আধান আর তার মধ্যবর্তী দূরত্বের গুণফল। তাই এখানে Q2L এর পরিবর্তে বসালাম তড়িৎ দ্বিমেরু P, এখানে E ছিল E সাইন থিটা। এখন আমরা যদি 2 নম্বর প্রশ্নের অ্যান্সার করি, সাপোজ মনে করো পরীক্ষা আসছে 2 নম্বর প্রশ্নটি, তাহলে তোমরা এখান থেকে শেষ করে দিতে পারো, কারণ এখানে বলেছে শুধু টর্কের রাশিমালা বের করতে, ভেক্টর পদ্ধতিতে বের করতে বলেনি। যদি ভেক্টর পদ্ধতিতে বলে তাহলে আমাদের উত্তরটা এরকম আনতে হবে। এরকম আনার জন্য আমরা কি করব, লাস্টের সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দিব, দিয়ে এভাবে লিখব 1 নম্বর সমীকরণের ভেক্টর রূপকে নিম্নলিখিতভাবে লেখা যায়, অর্থাৎ টর্ক উপরে একটা ভেক্টর চিহ্ন সমান পি ভেক্টর চিহ্ন গুণন ই ভেক্টর চিহ্ন। এখন এখানে পি আর ই মাঝখানে একটা গুণ চিহ্ন কেন আসলো? কারণ এই যে এখানে সাইন থিটা রয়েছে, আমরা জানি ভেক্টর পদ্ধতিতে একটা সিদ্ধান্ত রয়েছে, যদি ক্রস গুণন হয় তাহলে সাইন থিটা হয়, আর যদি ডট গুণন হয় তাহলে কস থিটা হয়। তাহলে যেহেতু এখানে সাইন থিটা রয়েছে তাই এটার পরিবর্তে আমরা ক্রস গুণন বসাবো, অর্থাৎ পি ক্রস গুণন ই, তখন আর সাইন থিটাটা থাকবে না। দেন এভাবে ভেক্টর চিহ্ন দিয়ে দিব, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ, ইহাই নির্ণীয় সমীকরণ। তাহলে আমাদের দেখো এই অংশটুকু এবং এই প্রশ্নের অ্যান্সার আমরা করলাম। এখন দ্বিতীয় অংশ হচ্ছে সঞ্চিত শক্তি বের করা। এই প্রশ্নটি কিন্তু 2017, 19, 13, 14, 19, তাহলে আমরা কিন্তু চ্যাপ্টার 2 পড়তেছি 2013, 2011, 2017, 19, মূলত 2013 থেকে স্টার্ট হচ্ছে। এখন দ্বিতীয় অংশটুকু দেখো, সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি বলতে আমরা বুঝি যে রয়েছে এরকম কিছু, প্রত্যেকটা মাত্রায় কিছু শক্তি কিন্তু থাকে, আমরা একদম সবল না, ঠিক সেরকমই প্রত্যেকটা বস্তুর মাঝেও কিন্তু সঞ্চিত শক্তি রয়েছে। এখন এটা আমাদের বের করতে বলছে, কিভাবে বের করবো দেখো। সঞ্চিত শক্তির রাশিমালাটা দেওয়া আছে, যদি প্রশ্নে সঞ্চিত শক্তির রাশিমালা না দেওয়া থাকে, যদি বলে শুধুমাত্র সঞ্চিত শক্তি প্রতিপাদন করো, তাহলে বুঝে নিবে এটাই কমন সেন্স। যারা হচ্ছে বুঝতে পারে কিন্তু পরবর্তীতে পরীক্ষায় বোর্ড থেকে আসেনি, মূলত বই বলো বা বোর্ড বলো
বোর্ড থেকে প্রশ্নগুলো কমন আসে, কিন্তু প্রশ্নগুলো একটু ঘুরিয়ে যদি দেয় তখন গিয়ে জটিল হয়ে যায়। এটা যারা সম্পূর্ণ বোর্ডগুলো কমপ্লিট করে তাদের জন্য বুঝতে সুবিধা হয়, যতই উলটপালট করে দেখ না কেন। তাহলে এখন দেখো, আমরা প্রথম অংশে পেয়েছিলাম টর্কের রাশিমালা, ওইটা লিখলাম। এখন এই টর্কটা কি করতেছে, সুতরাং দেখা যাচ্ছে যে একটি তড়িৎ দ্বিমেরুকে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এটা একটা টর্ক অনুভব করে, যা দ্বিমেরুকে ক্ষেত্ররেখা বরাবর স্থাপন করতে হয়। আচ্ছা, এই কথাটা মিনিং হচ্ছে, আমরা যদি এখানে এই যে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, এই তড়িৎ ক্ষেত্রে প্লাস আধান, মাইনাস আধান, ক্রিয়াশীল বল, এই সব কিছুর উপর ভিত্তি করে আমরা মান পেয়েছিলাম টর্ক। তাহলে অবশ্যই এখানে টর্কটা কার উপর ভিত্তি করে পেয়েছিলাম, একটা তড়িৎ দ্বিমেরু বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করার কারণেই আমরা টর্কটা পেয়েছিলাম। এই টর্কটা আবার কোথায় গিয়ে স্থাপন করতে হবে, এই ক্ষেত্ররেখা বরাবর কি করতে হবে, স্থাপন করতে হবে। এখন দ্বিমেরুর এই দিক অবস্থা পরিবর্তন করতে হলে, এখন আমরা যদি তড়িৎ দ্বিমেরুর এই দিকে আছে তীরচিহ্নগুলো, এখন আমরা যদি তীরচিহ্নগুলো এই পাশে দেই, তখন আমাদের কি করতে হবে, বহিস্থ উৎস থেকে কিছু কাজ করতে হবে। এখন সাপোজ মনে করো আমার খাতার এই পাশে আমি 5 কেজি একটা লোহা রাখলাম। এখন এই লোহাটাকে যদি আমি এই পাশে আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, একটা শক্তি প্রয়োগ করে তারপর ওটাকে উঠিয়ে এই পাশে আনতে হবে। তো বিষয়টা এখানে ঠিক ওরকমটাই বলেছে। যদি আমি তীর চিহ্নগুলো অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অবস্থানগুলো বা টর্কের দিক অবস্থাগুলোর পরিবর্তন যদি করতে চাই, এই পাশ থেকে যদি এই পাশে আনতে চাই, তাহলে অবশ্যই আমাকে বাহিরের উৎস থেকে কাজ করতে হবে, অর্থাৎ বহিস্থ উৎস কর্তৃক কাজ সম্পাদন করতে হবে। কাজের দ্বিমেরুতে কিছু কাজ বিভব শক্তি রূপে সঞ্চিত হবে, এই শক্তিটাকে আমাদের বের করতে হবে। যদি আদি অবস্থায় দ্বিমেরুটি বহিস্থ ক্ষেত্রের সাথে থিটা কোণে অবস্থান করে, তবে একে থিটা কোণে ঘুরিয়ে স্থাপন করতে সম্পাদিত কাজের পরিমাণ হবে। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে কিছুটা এরকম, আমরা ছোটবেলায় অনেকে এই ধরনের খেলা খেলেছি। একজন এখানে দাঁড়ায় থাকি, এটাকে কি যেন খেলা বলে, একটা বৃত্তের ভিতরে থাকে, এখানে একজন লোক থাকে, তার হাত ধরে অনেকে এখানে দাঁড়িয়ে থাকে, তারপর রাউন্ড করে এভাবে এভাবে ঘুরতে থাকে, আর সাইডে অন্য দলের লোক থাকে, তাদেরকে যদি ছুতে পারে তাহলে কি যেন হয়, এটা ছোটবেলায় খেলা হতো। ঠিক সেরকমটা যদি আমরা এখানে একটু প্রয়োগ করি, যে এখানে টর্কটা রয়েছে থিটা কোণে অর্থাৎ আদি অবস্থানে। এখন এই টর্কটাকে যদি আমি ঘুরিয়ে পুনরায় ওই আদি অবস্থানে আনি, তখন কি ঘটনা ঘটে সেটা এখানে বলে দিয়েছে। যদি আদি অবস্থায় দ্বিমেরুটিকে বহিস্থ ক্ষেত্রের সাথে থিটা কোণে অবস্থান করে, তবে একে থিটা কোণে ঘুরিয়ে স্থাপন করতে সম্পাদিত কাজের পরিমাণ হবে W ইকুয়াল থিটা। এগুলো কারেকশন করে নিও, আমি যেগুলো এখানে কারেকশন করে দিচ্ছি, থিটা নট থেকে থিটা টাও ডি থিটা। এখন এখানে টর্কের মান পেয়েছিলাম আমরা পিই সাইন থিটা ডি থিটা, 1 নম্বর সমীকরণ হতে। এরপরে হচ্ছে এখানে পিই রাখলাম, সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস থিটা, লিমিট রয়েছে আপার লিমিট থিটা, ল লিমিট থিটা নট। মাইনাসটাকে বাইরে নিলাম পিইর সঙ্গে, কস থিটা মাইনাস কস থিটা নট, এখানে আপার লিমিট এবং ল লিমিট বসার ক্ষেত্রে সূত্র অনুসারে মাইনাস হয়, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এখন এই পরিমাণ শক্তিটাকে বিভব শক্তির উপর সঞ্চিত থাকবে, এই কথাটা এখানে বলেছিলাম ফার্স্টে, যে দ্বিমেরুতে কিছু কাজ বিভব শক্তির উপর সঞ্চিত হবে। তাহলে কোন কাজ সঞ্চিত হচ্ছে, ডাব্লু পরিমাণ যে কাজটা বের করলাম, এই ডাব্লু পরিমাণ কাজটাই সঞ্চিত হবে বিভব শক্তি হিসাবে। বিভব শক্তিকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, অর্থাৎ ইউ ইকুয়াল মাইনাস পি কস থিটা মাইনাস কস থিটা নটের মান আমি 90 ডিগ্রি দিয়েছি। এখন কেন দিলাম, এখানে বলেছি আদি অবস্থার সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে বিধায় এখানে থিটা নট ইকুয়াল 90 ডিগ্রি ধরা হয়েছে, অর্থাৎ থিটা নটের মান 90 ডিগ্রি ধরেছি কারণ দ্বিমেরুটি আদি অবস্থার সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করেছে।
যার কারণে কিন্তু আমাদের এই চিত্রটা লাগবে। থিটার মানের কারণে এখানে আমাদের এই চিত্রটা লাগবে, কারণ এখানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। কোন থিটা? থিটা নটের মানে আদি অবস্থানের ক্ষেত্রে। আচ্ছা, এখন এখানে থিটা নটের মান বসিয়ে দিলাম। cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তো মাইনাস পিই cos থিটা, মাইনাস পিই cos থিটা। এখন আমাদের প্রশ্নে এটাকে তো ভেক্টর বের করতে বলছে। যদি ভেক্টর বের করতে না বলতো তাহলে এখান থেকে অ্যান্সার করে দিতে পারতাম। যেহেতু ভেক্টর বের করতে বলছে, তো লাস্টে গিয়ে আমরা বলবো 4 নম্বর সমীকরণকে ভেক্টর আকারে প্রকাশ করলে হবে মাইনাস পি। এই যে এখানে আবার ডট গুণন দিয়েছি, কেন ডট গুণন? কারণ এখানে আমাদের 4 নম্বর সমীকরণে cos থিটা রয়েছে, তো ভেক্টর থিওরি হিসাবে cos থিটা থাকলে হবে ডট গুণন, sin থিটা থাকলে হবে ক্রস গুণন। যেহেতু cos আছে তাই এখানে ডট গুণন। ইহাই নির্ণয় সমীকরণ। যদি সঞ্চিত শক্তি বের করতে বলে তাহলে কিন্তু পুরোটাই লিখতে হবে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। আর শুধু যদি টর্ক বের করতে বলে তাহলে শুধুমাত্র প্রথম অংশ। এখন এই প্রশ্নে কোনো প্রশ্ন থাকলে তোমরা বলো। প্রশ্ন আছে তোমাদের? তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি পরের প্রশ্নে চলে যাব? বাকিরা? খায়রুল, জোবায়ের? পরের প্রশ্নে চলে গেলাম। পরের প্রশ্নটি হচ্ছে অসীম বিস্তৃত একটি চার্জ রেখার লম্ব দ্বিখণ্ডকের উপর আচ্ছা, এখন দেখো 4 নম্বর প্রশ্ন। এটা মূলত 4 নম্বর প্রশ্ন না দিয়ে 3 নম্বর প্রশ্ন দিতে পারো, কারণ আগের প্রশ্নটাতে আমি অথবাটাকে 3 নম্বর দিয়েছিলাম। খায়রুল, মিউট করো। যখন শুধু প্রশ্ন করব তখন শুধুমাত্র সবাই আনমিউট করে কথা বলবে। এখন দেখো, অসীম বিস্তৃত একটি চার্জ রেখার লম্ব দ্বিখণ্ডকের উপর y দূরত্বে প্রাবল্য নির্ণয় করো। তোমাদের আজকে ক্লাসে যে নোটটা তৈরি করা হয়েছে এই নোটটা কিন্তু 3টা সাজেশন মিলে করা হয়েছে। এখন 3টা সাজেশন বলতে 3টাই কিন্তু নতুন না, একটা আগের বছর, আরেকটা আগের বছর, আরেকটা তোমাদের নতুন বছর। এই 3টা সাজেশন মিলে একটা প্রশ্নের জন্য কতগুলো অথবা আসছে দেখো। একই প্রশ্নের উত্তর একই, কিন্তু প্রশ্নগুলো 3টা ইয়ারের জন্য অর্থাৎ 3টা বছরের 3টা সাজেশনে 3 ভাবে দেওয়া আছে, আবার বইয়ে দেওয়া আছে আরেকভাবে। এখন বলো, তোমরা যখন বলো যে বোর্ডে প্রশ্ন কমন আসতেছে না কি করব, মূলত বোর্ডে প্রশ্ন কমন আসে কিন্তু একটু এই যে এইভাবে আসে, পড়ে গিয়েছো এটা আসছে অথবাটা, বা পড়ে গেছো এই অথবাটা আসছে এই অথবাটা, মানে মূলত তোমাদের বুঝে নিতে হবে যে প্রশ্ন ক্যাটাগরি হিসাবে আমার কি ধরনের প্রশ্ন চেয়েছে। তাই প্রশ্নটা বারবার বোঝার চেষ্টা করবে, তারপর লেখার চেষ্টা করবে। তো দেখো, অসীম বিস্তৃত একটি চার্জ রেখার লম্ব দ্বিখণ্ডকের উপর y দূরত্বে প্রাবল্য নির্ণয় করো। এই প্রশ্নটা তোমাদের বইয়ে দেওয়া আছে, মেন বইয়ে। অথবা সুষমভাবে চার্জিত একটি দীর্ঘ সোজা তার থেকে এর দূরত্বে বৈদ্যুতিক প্রাবল্য নির্ণয় করো। এটা দেওয়া আছে তোমাদের নতুন সাজেশনে, কিন্তু এটা আবার কোনো বোর্ডে দেওয়া নাই, অথচ কিন্তু এটা আর এটা সেম একই প্রশ্ন, কিন্তু তোমাদের আবার নতুন সাজেশনে এভাবে দেওয়া আছে। সুষমভাবে চার্জিত একটি দীর্ঘ সরলরৈখিক পরিবাহী তার থেকে আর দূরত্বে বহিস্থ কোনো বিন্দুতে লম্ব দ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যর মান নির্ণয় করো। এটা এই অংশটুকু অর্থাৎ এইভাবে দেওয়া আছে তোমাদের নতুন সাজেশনে, আর উপরের অংশটুকু দেওয়া আছে মেন বইয়ে। এটাও দেওয়া আছে নতুন সাজেশনে, কিন্তু এটাতে আবার কোনো বোর্ড দেওয়া নেই, এটাতে বোর্ড দেওয়া আছে। এটা যদি সেম হয় তাহলে এটা বলে এটা হবে, আবার বইয়েরটাও হচ্ছে, মেন বইয়েরটাও হচ্ছে। আগের বছর এবং এর আগের বছরে দেওয়া আছে এইভাবে। সুষমভাবে চার্জিত একটি লম্বা ঋজু পরিবাহী তারের বহিস্থ কোনো বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডক অক্ষের উপর তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। দেখছো একই প্রশ্নের অ্যান্সার, অথচ প্রশ্নটা কত ভাবে হতে পারে। তাই প্রশ্নগুলো অবশ্যই ফোকাস রাখবে যে কিভাবে বলেছে।
যেমন পড়ে গিয়েছে দীর্ঘ সরলরৈখিক, পরীক্ষা আসছে ঋজু পরিবাহী। এখন মাথা ঘুরিয়ে গেল যে পড়লাম দীর্ঘ আসলো ঋজু, তাহলে কি আমি যেটা পড়ছি ওটা হবে নাকি এটা অন্য কোনো প্রশ্ন? এই কারণে সবসময় প্রত্যেকটা প্রশ্নে অথবাগুলো ফোকাস করবে। সমাধানে চলে যাব এখন। চিত্রটা দেখো। এই প্রশ্নগুলো পদার্থের সবথেকে মেন বিষয় জানার জন্য চিত্রটা ভালো করে বুঝতে হবে। চিত্রতে আমরা দেখতে পাচ্ছি এভাবে একটা দণ্ড নিয়েছি। মূলত এটা হচ্ছে একটা সরলরৈখিক পরিবাহী দণ্ড, আর এখানে আমি এই পাশে এবং এই পাশে তীর চিহ্ন দ্বারা বুঝিয়েছি অসীম দূরত্ব। যদি আমাদের প্রশ্নটা এভাবে আসে অসীম বিস্তৃত থেকে একটি চার্জ রেখার, তাহলে এই তীর চিহ্নগুলো দিয়ে বোঝাবো যে অসীম দূরত্ব। কিন্তু যদি আমাদের সরাসরিভাবে অসীম কথাটা না লিখে যদি বলে সুষমভাবে চার্জিত, তাহলে আমাদের শুধুমাত্র এখান থেকে এইটুক পরিবাহী দণ্ড দিলেই হবে চিত্রে। আর এটা একটা কথা বলে রাখি, তোমাদের নতুন সাজেশনে এই অংশটুকু দেওয়া নেই চিত্রে, এই অংশটুকু দেওয়া আছে। মূলত এই অংশটুকুর মান আর এই অংশটুকুর মান সেম, অর্থাৎ দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ, যার কারণে এই অংশটুকু ধরে কাজ করলেও হবে, এই পাশে অংশটুকু ধরে কাজ করলেও হবে। তোমাদের সাজেশনে একটা অংশ দিয়ে কাজ করেছে, আমি বোঝার সুবিধার্থে দুইটা অংশই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এভাবেও করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো ফার্স্টে আমরা ধরে নিব একটা সরলরৈখিক পরিবাহী দণ্ড। এই দুইটি হচ্ছে অসীম অবস্থান বোঝানোর জন্য। এক পাশে দিয়েছি এক্স অসীম, আরেক পাশে দিয়েছি এক্স প্রাইম অসীম। এই পরিবাহী দণ্ডের ক্ষুদ্র অংশ নিয়ে আমরা কাজ করব। এই ক্ষুদ্র অংশটুকু বোঝানোর জন্য এই পাশেও দিয়েছি ডিএক্স, এই পাশেও দিয়েছি ডিএক্স। এরপরে আমাদের প্রশ্নে বলা আছে যে লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। লম্ব দ্বিখণ্ডক কিভাবে অঙ্কন করি আমরা? মধ্যবিন্দু থেকে। তাহলে এই যে দুইটা ডিএক্স এবং ডিএক্স ক্ষুদ্র অংশ রয়েছে দণ্ডের উপরে, এই ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু হচ্ছে ও, এই মধ্যবিন্দু হতে পি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে, অর্থাৎ তড়িৎ প্রাবল্য বের করতে হবে। লম্ব দ্বিখণ্ডক ও থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই। যেহেতু আমরা দণ্ডটি ক্ষুদ্র অংশ নিয়েছি, তাই প্রাবল্যটাকেও আমরা ক্ষুদ্র অংশ নিব, অর্থাৎ ডিই ক্ষুদ্র প্রাবল্য। তাহলে আমরা কি বললাম? পরিবাহী দণ্ডের ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু হতে একটি লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করলাম ও পি ওয়াই দূরত্বে। এই পি বিন্দুতে আমাদের প্রাবল্য বের করতে হবে। যেহেতু আমরা ক্ষুদ্র অংশের সাপেক্ষে প্রাবল্য বের করব, তাই প্রাবল্যটাকেও দিব ক্ষুদ্র অংশ। এখন এখানে এই তড়িৎ প্রাবল্যটির দুইটি উপাংশে বিভক্ত হবে, একটা অবশ্যই উলম্ব উপাংশ আর একটা আনুভূমিক উপাংশ। এখন হচ্ছে উলম্ব উপাংশটা কোন দিকে হবে আর আনুভূমিক উপাংশটা কোন দিকে হবে। চিত্রটা মূলত এইরকম, হ্যাঁ, একটু ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিলে বুঝতে পারবে। এই যে লম্ব দ্বিখণ্ডকটা রয়েছে, এই লম্ব দ্বিখণ্ডকের উপরে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা কি বরাবর রয়েছে? উলম্ব বরাবর। তাই এই পাশে সাইন থিটা, যেহেতু এই পাশে সাইন থিটা, তাহলে এই পাশেও সাইন থিটা হবে। আর আনুভূমিক বরাবর রয়েছে ডিই কস থিটা। মূল বিন্দু ও হতে এই ডিএক্স এর দূরত্ব এক্স, ও থেকে এই ডিএক্স এর দূরত্ব হচ্ছে এক্স, আবার এই ডিএক্স থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর। এখন এই কথাগুলি এখানে লেখা আছে, দেখো। অসীমে বিস্তৃত একটি চার্জ কিউ রেখার এক্স এক্স ড্যাশ, যেখানে রৈখিক প্রতি একক চার্জ ওয়াই, চার্জ রেখার লম্ব দ্বিখণ্ডক ওপি এর উপর ওয়াই দূরত্বে পি বিন্দুতে প্রাবল্যের মান বের করতে হবে। ধরে নেই ও থেকে এক্স দূরত্বে ডিএক্স এবং ও থেকে এক্স দূরত্বে ক্ষুদ্র অংশ ডিএক্স, তাহলে এই ডিএক্স হতে এই পি বিন্দুতে দূরত্ব হচ্ছে আর। এক একক
দৈর্ঘ্যের চার্জ ল্যামডা। যদি এটা প্রশ্নে দেওয়া থাকে তাহলে সরাসরি লিখে দেবে ল্যামডা, আর যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে মান বসাবে যে 1 একক দৈর্ঘ্যের চার্জ ল্যামডা। তাহলে ক্ষুদ্র অংশের জন্য কি হবে? সেম একইভাবে ক্ষুদ্র একক দৈর্ঘ্যের চার্জ হবে ল্যামডা গুণন ডিএক্স। এই ল্যামডা গুণন ডিএক্স এর মান হচ্ছে ডিকিউ, অর্থাৎ ক্ষুদ্র আধানের মান। তাই আমরা ধরে নিলাম ক্ষুদ্র আধানের মান হচ্ছে ল্যামডা ডিএক্স। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। তোমাদের চিত্রে কোনো সমস্যা থাকলে বলো। চিত্রে কোনো সমস্যা আছে থাকলে বলো। ম্যাম চিত্রে ডি cos থিটা ডি sin থিটা অনুভূমিক উপাংশ উল্লম্ব উপাংশের এইখানে একটু কথাটা আর একটু বলে দেন। আচ্ছা ঠিক আছে। তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র বা ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যটি দুইটা উপাংশে বিভক্ত হবে, একটা সাইন থিটা আর একটা কস থিটা। সাইন থিটা হবে উলম্ব বরাবর অর্থাৎ লম্ব বরাবর, আর কস থিটা হবে আনুভূমিক বরাবর অর্থাৎ ভূমি বরাবর কিছুটা বোঝায়। তো আমরা এটা যেহেতু লম্ব দ্বিখণ্ডক মানে লম্বভাবে আছে, এটাকে যদি আমরা ত্রিভুজটাকে উল্টে নেই তাহলে একটা সমকোণী ত্রিভুজ মনে হচ্ছে। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই পাশেটা একটা সমকোণী ত্রিভুজ, আর এখানে লম্ব দ্বিখণ্ডক থেকে উপাংশ হচ্ছে একটা আনুভূমিক দিকে। এটা তো লম্ব দ্বিখণ্ডক এই পর্যন্ত, এটার আনুভূমিক এই পাশে হচ্ছে তাহলে কস থিটা, আর এখান থেকে লম্ব বরাবর এই পাশে আর এই পাশে লম্ব বরাবর সাইন থিটা। তো এই পাশের মান সেম রাখবো, কারণ তোমাদের হচ্ছে গাইডে শুধুমাত্র এই অংশটুকু দেওয়া আছে, আর আমি দুই অংশই নিয়েছি কারণ উভয় পাশের মানগুলো সেম। এই কারণে লম্ব বরাবর হওয়ার কারণে এখানে সাইন থিটা, আর এটা আনুভূমিক দিকে হওয়ার কারণে এটা কস থিটা। ঠিক আছে খাইরুল? জি ম্যাম। আচ্ছা, এখন আমি একটু আগে বললাম যে এখন দেখো ত্রিভুজ দুইটা সমকোণী ত্রিভুজ মনে হচ্ছে। আবার এই ত্রিভুজটাকে এই পাশে নিলে আমরা দেখতে পাচ্ছি উভয় পাশের এই ত্রিভুজের সমকোণী, কারণ এখানে লম্ব দ্বিখণ্ডকটা লম্বভাবে অবস্থান করেছে, এটা ভূমি এটা অতিভুজ বোঝাচ্ছে। এখন হচ্ছে এটারও কোণের মান থিটা, এখানেও কোণের মান হচ্ছে থিটা। তাহলে উভয় ত্রিভুজের দূরত্ব মান যেহেতু সেম, তাই আমরা বলতে পারি উভয় ত্রিভুজই সমকোণী ত্রিভুজ, অর্থাৎ উভয় ত্রিভুজের মান সমান এবং উভয় ত্রিভুজটি হচ্ছে সর্বসম ত্রিভুজ। এখানে সেই কথাগুলি বলা আছে। ডিকিউ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য ডিই, যার দুইটি উপাংশ, একটা ডিই কস থিটা আর একটা ডিই সাইন থিটা। এক্স দূরত্বে উল্টো দিকে সমপরিমাণ চার্জের জন্য ডিই সাইন থিটা নিষ্ক্রিয় হবে। এই কথাটার মিনিং আছে। কোথায় মিনিং আছে দেখো, এখানেও আমার ডিই সাইন থিটা, এখানেও আমার ডিই সাইন থিটা। আমি যখন তড়িৎ দ্বিমেরু তোমাদের পড়ালাম তখন আমি বললাম এখানেও 5 কেজি আমি বেগুন নিলাম, এখানেও 5 কেজি আমি আলু নিলাম। এখন আমি যদি দাঁড়িপাল্লাটা এইভাবে ধরি তাহলে উভয় পাশে মানটা কি হবে? সমান হবে। তাহলে উভয় পাশের মান যদি আমার দাঁড়িপাল্লাটা সমান থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে দাঁড়িপাল্লাটা লব্ধিটা শূন্য অবস্থায় রয়েছে, কম বেশি নেই, আপ ডাউন নেই, একটা দাঁড়িপাল্লা উপরে আর একটা দাঁড়িপাল্লার ভারটা নিচে নেই। ঠিক সেইভাবে এখানে যেহেতু এই পাশে সাইন থিটা, এই পাশেও ডিই সাইন থিটা, এখানে সাইন থিটার লব্ধিটা কেন নিষ্ক্রিয় হবে এর একটা ভেক্টর উপপাদ্য রয়েছে। তোমরা যারা ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথ নিয়ে পড়েছো, উচ্চতর গণিত, তাদের ক্ষেত্রে একটা উপপাদ্য ছিল। উপপাদ্যটা হচ্ছে এটা, বিপরীতভাবে কোনো ভেক্টরে অবস্থান করলে তাদের মান শূন্য হয়। বিপরীতভাবে কোনো ভেক্টর অবস্থান করলে তাদের মান শূন্য হয়। কেন শূন্য হয়? এই পাশে আমার ডিই সাইন থিটা, এই পাশে আমার ডিই সাইন থিটা, একটা তীর চিহ্ন আমার এই পাশে আর একটা তীর চিহ্ন ওই পাশে, অর্থাৎ দুইটার মান একই কিন্তু দিক আলাদা, যার কারণে এদের লব্ধির মান হবে শূন্য। যেমন আমরা যদি দাঁড়িপাল্লার উভয় পাশে একই মানের কিন্তু ভিন্ন উপাদান নেই, সেক্ষেত্রে দাঁড়িপাল্লাটা সমান অবস্থান থাকবে, অর্থাৎ ওখানে কোনো মান পাওয়া যাবে না, লব্ধির মান পাওয়া যাবে না। তাই আমরা ডিই সাইন থিটা বা ডিই সাইন থিটা উভয় ত্রিভুজের ক্ষেত্রে মানটা শূন্য হবে। তাহলে সেক্ষেত্রে লব্ধি মান পাবো শুধুমাত্র কি? ডিই কস থিটা। তাই এখানে লিখলাম অতএব ডিই কস থিটাই ডিই এর লব্ধি প্রাবল্য হিসাবে কাজ করবে, অর্থাৎ ডিই ইকুয়াল ডিই কস থিটা।
এখন আমরা জানি তড়িৎ প্রাবল্য E ইকুয়াল ইন্টিগ্রেশন ডিই। এটা মান বসে দিলাম, 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন এই মানগুলো আমরা চিত্র থেকে নিব। ডিইর মান হচ্ছে, আমরা জানি তড়িৎ প্রাবল্যের সূত্র, আমরা জানি প্রাবল্যের সূত্র জানি 1/4πε0 dq বাই দূরত্বের উপরে স্কোয়ার। যেহেতু দূরত্ব আমরা আর ধরে নিয়েছি তাই দূরত্বের উপর স্কোয়ার মানে আর এর উপর স্কোয়ার। 1/4πε0 ইন্টু ক্ষুদ্র চার্জ ডিকিউ ভাগ দূরত্বের উপর স্কোয়ার ইকুয়াল 1/4πε0 ক্ষুদ্র চার্জ। এখন আর এর মানটা কেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো, তার জন্য আমাদের চিত্রে যেতে হবে। চিত্রে আমরা যাচ্ছি, এখানে আরটা হচ্ছে অতিভুজ, আর হচ্ছে অতিভুজ, আর হচ্ছে ওয়াই হচ্ছে ভূমি, আর এক্স হচ্ছে লম্ব। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, এখানে ওপিটা তো হচ্ছে লম্ব দ্বিখণ্ডক, তাহলে এটা তো লম্ব হওয়ার কথা, তাহলে ওয়াই কেন ভূমি হলো? আমরা থিটার একটা থিওরি জানি, যেখানে থিটা থাকে সেই অংশটুকুকে ভূমি বলা হয়। তার মানে যদি চিত্রটাকে এইভাবে নেই, তাহলে দেখো ওয়াইয়ের সঙ্গে থিটা রয়েছে, অর্থাৎ লম্ব দ্বিখণ্ডের সঙ্গে থিটাটা রয়েছে কোণ, তাই এই ওয়াইটা হবে ভূমি। তাহলে অতিভুজ স্কোয়ার, পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই এখানে মান বসিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন কস থিটার মান, কস থিটা, কস মানে কি? কস মানে আমরা জানি ভূমি ভাগ অতিভুজ, ভূমির মান ছিল ওয়াই আর অতিভুজের মান ছিল আর। ওয়াই ভাগ আর এর মান আবার কিভাবে বের করলাম? এই যে আমরা জানি যেহেতু অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর এর স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে, দেন এখানে আর এর মান বসালাম। এখন আমরা ডি এর মান পেলাম, কস থিটার মান পেলাম। এখন আমরা মান পেলাম ডিই ও কস থিটার মান। এই ডিই ও কস থিটার মান আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। ই ইকুয়াল 1/4πε0 কিউ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ ডি এর মান বসালাম, এটা কস থিটার মান বসালাম। এখানে ইন্টিগ্রেশনে আমাদের লিমিট দেওয়া ছিল না, যেহেতু আমাদের প্রশ্নটা প্রথমে বলেছিল অসীম দূরত্ব থেকে, তাই আমরা এখানে অসীম মান বসালাম, মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ। এখন এখানে দেখো 1/4πε0 ডি কিউ এর মান আমরা পেয়েছিলাম, এখানে ডি কিউ এর মান হচ্ছে ল্যামডা ডিএক্স, তাই এখানে ডি কিউ এর মান বসালাম ল্যামডা ডিএক্স, আর এখানে ওয়াই ছিল ওয়াই, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মূলত এই অংশটুকু আমরা এরকম যদি করি, মনে করে নিলাম এক্স এর উপর 1 পাওয়ার রয়েছে আর একটা এক্স এর উপর রুট, অর্থাৎ রুট মানে হচ্ছে হাফ। তাহলে সূচক এবং লগারিদম সূত্র অনুসারে আমরা একটা এক্স নিলাম, পাওয়ারগুলো গুণ থাকলে কি হয়ে যাবে? যোগ হবে। তাহলে এখানে এক্স 3/2। ঠিক সেমভাবে আমরা এখানে করেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কিছু নাই মানে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে একটা 1 আছে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট মানে হাফ আছে, তাহলে এখানে মান আসবে 3/2। এখানে ছিল ল্যামডা ডিএক্স ওয়াই, এটাকে আমরা ল্যামডা ওয়াইটাকে বাইরে নিলাম আর ডিএক্সটাকে ভিতরে রাখলাম, 4πε0কে বাইরে নিলাম, মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ, ডিএক্স ব্র্যাকেট ক্লোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3/2, এটাকে রাখলাম। এরপর কি করলাম? ওই অংশটুকুকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম, কিন্তু তার আগে এখানে 2টা আবার কোথা থেকে আসলো? এখন এটা এখানে দেখো আমরা লিমিট চেঞ্জ করেছি, এখানে মাইনাস ইনফিনিটিভ থেকে আগে প্লাস ইনফিনিটিভ ছিল, কিন্তু এখানে 0 থেকে প্লাস ইনফিনিটিভ। এটা ইন্টিগ্রেশনে একটা সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ যদি থাকে, তাহলে এটাকে যদি আমরা 0 থেকে ইনফিনিটিভ করি, তখন এর মান হবে 2x dx। তাহলে সূত্র অনুসারে এখানে আমাদের 2 হবে যদি আমরা লিমিট চেঞ্জ করি, মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ করি। বাকি অংশটুকু যেমন ছিল ওরকমই দিয়ে এখানে 3 নম্বর সমীকরণ দিলাম। এখন চিত্র অনুসারে ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি, লম্বর মান দেওয়া ছিল x, ভূমির মান দেওয়া ছিল y।
তাহলে tan থিটা ইকুয়াল x ভাগ y, এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করে দেই তাহলে x ইকুয়াল হবে y tan থিটা। এখন এই সমীকরণটাকে অর্থাৎ এই অংশটুকুকে আমরা dx x এর সাপেক্ষে আমরা করব, তাহলে এখানে x কে করলে হবে dx, y যেহেতু x না তো y ধ্রুবক থাকবে, tan থিটাকে করলে হবে sec স্কয়ার থিটা, থিটাকে করলে হবে d থিটা। এখন আমরা উপরে 3 নম্বর যে সমীকরণ ছিল এই সমীকরণটা দেখব, y lambda y 2 lambda y 4 pi epsilon naught যেমন ছিল তেমনি, লিমিট যেমন ছিল তেমনি। লিমিট এখানে চেঞ্জ করেছি, কিভাবে করেছি একটু পরে বলতেছি। dx এর মান বসালাম y sec স্কয়ার থিটা d থিটা, y sec স্কয়ার থিটা d থিটা। এরপরে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার 3/2, এই যে x এর মান আছে y tan থিটা, তাহলে x স্কয়ারের মান কি হবে y স্কয়ার tan স্কয়ার থিটা, আর এখানে y স্কয়ার ছিল y স্কয়ার, 3/2 ছিল 3/2। এখন এখানে আমরা লিমিটটা চেঞ্জ করেছি কেন, যদি আমি x এর মান এখানে 0 বসাই, দেখো এইভাবে কিছুটা, সাপোজ মনে করো আমি x এর মান 0 বসালাম, তাহলে y ইকুয়াল tan থিটার মানও যদি 0 বসাই তাহলে এখানেও মান হবে 0, এপাশেও মান হবে 0। তো যেহেতু x এর মান যদি 0 বসাই তাহলে এখানে tan থিটার মানও 0 হচ্ছে, সুতরাং আমরা এখানে লিখতে পারি x ইকুয়াল 0 থিটা ইকুয়াল 0। আবার যদি আমি এই পাশে x এর মান ইনফিনিটি বসাই আর এখানে tan থিটার মান যদি আমি π/2 বসাই, tan 90 ডিগ্রি মানও হচ্ছে ইনফিনিটি, তাহলে এই পাশেও অসীম এই পাশেও অসীম ইনফিনিটি। সো আমরা বলতে পারি x এর মান যদি ইনফিনিটিভ হয় তাহলে থিটার মান হবে π/2, থিটার মান হবে π/2। তাই এখানে আমরা 0 থেকে প্লাস ইনফিনিটিভের পরিবর্তে বসালাম 0 থেকে π/2, ইনফিনিটিভ বসালে π/2 হবে, তাই ইনফিনিটিভের জায়গায় π/2, আর 0 বসালে x এর মান যেহেতু 0 হবে তাই এখানে 0, আর এই অংশটুকু মান বসাইছি dx আর x স্কয়ারে, এখানে যা আছে তাই 0 থেকে π/2। এখন y sec স্কয়ার থিটা d থিটা, এখানে y স্কয়ার এখানে y স্কয়ার কমন নিলাম, কমন নিলে হবে tan স্কয়ার থিটা, এখানে y স্কয়ার কমন নিলে হবে শুধু 1, এখানে পাওয়ার যা ছিল তাই, এখানে যা আছে তাই, এখানে tan স্কয়ার থিটা প্লাস 1 অর্থাৎ 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হয় sec স্কয়ার থিটা, এটা সূত্র ত্রিকোণমিতি সূত্র। y স্কয়ার যেমন ছিল তেমনি, শুধু এটুকুর পরিবর্তে sec স্কয়ার থিটা, পাওয়ার যেমন ছিল তেমনি, এখানে 2 ছিল এখানে 4 ছিল, কাটাকাটি করলে হবে 2, তাহলে এখানে ল্যামডা y 2 পাই epsilon naught, লিমিট যেমন ছিল তেমনি, y sec স্কয়ার থিটা d থিটা। এখন এখানে অংশটুকু দেখো, y স্কয়ার এই 3/2টা y স্কয়ারের উপরে পাওয়ার আছে, এটার উপরে পাওয়ার আছে, তাহলে এটার উপর যদি আমি পাওয়ার করে দেই 3/2, এই 2 কেটে যাবে, থাকবে কি y কিউ, সেম একইভাবে এখানেও কি হবে স্কয়ার আর এই 2 কেটে যাবে, থাকবে পাওয়ার কিউ, তাই এখানে y কিউ sec কিউ থিটা। এখন এখানে y একটা এখানে একটা y গুণ করে দিলে y স্কয়ার, এখানে y কিউটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে ল্যামডা y স্কয়ার 2 পাই epsilon y কিউ রাখলাম, শুধু এখানে থিটা আর এখানে sec থিটা, উপরে যেহেতু sec স্কয়ার আর এখানে sec কিউ কেটে গেলে নিচে একটা sec থাকবে, অর্থাৎ sec থিটা থাকবে, আর উপরে থাকবে শুধু d থিটা। তাহলে ল্যামডা ইকুয়াল 2 পাই epsilon naught y 0 থেকে π/2 পাওয়ার, এখানে d থিটা আর sec থিটা, আমি যদি d থিটাকে এভাবে নেই d থিটা ইন্টু 1/sec থিটা নেই, তাহলে 1/sec মানে হচ্ছে cos থিটা, তাহলে এই যে 1/sec মানে cos থিটা আর d থিটা, এটা যেমন ছিল তেমনি ইন্টিগ্রেশন করব, cos কে ইন্টিগ্রেশন করলে হয় প্লাস sin থিটা, লিমিট ছিল 0 থেকে π/2, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলাম, এখানে সূত্র অনুসারে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, sin π/2 এর মান 1, sin 0 ডিগ্রি মান 0, ক্যালকুলেশন করলে মান আসবে y বাই ল্যামডা বাই 2 পাই epsilon naught y, এটি হচ্ছে নির্ণয় সমীকরণ। তো আজকে ক্লাসে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন রয়েছে, একটি চার্জিত রিংয়ের অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। প্রশ্নটি হচ্ছে একটি চার্জিত রিংয়ের অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো।
তো এখানে প্রথমে বলেছে একটি চার্জিত রিং এর অক্ষের উপর। তো এখানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা অক্ষ, এই অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দু, এখানে বিন্দু হচ্ছে পি, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ডিই মান বের করতে হবে। আর এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা চার্জিত রিং, রিংটা কিন্তু দুইটা, এখানে একটা বৃত্ত মনে হচ্ছে, এটা একটা বৃত্ত মনে হচ্ছে। তো নর্মালি রিং হচ্ছে ফাঁপা, যদি এটাকে একটা রিং কল্পনা করি তাহলে মনে করতে হবে এখানেও একটা রিং রয়েছে অর্থাৎ বৃত্ত রয়েছে, এর বাহিরেও একটা বৃত্ত রয়েছে অর্থাৎ ফাঁপা রয়েছে। তাহলে আমরা ধরে নিলাম একটা চার্জিত রিংয়ে এটা একটা অক্ষ, এই অক্ষের একটা বিন্দু পি, এই বিন্দুতে কোনো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ই, আর ইটাকে আমরা ক্ষুদ্র প্রাবল্য ধরে নিলাম ডিই। যেহেতু প্রাবল্যের দুইটা উপাংশ রয়েছে, একটা সাইন থিটা একটা কস থিটা, অর্থাৎ উলম্ব বরাবর হলে সাইন থিটা হবে, এই পাশেও একটা সাইন থিটা এই পাশেও একটা সাইন থিটা, আর আনুভূমিক বরাবর হচ্ছে ডি কস থিটা। আর এখানে থিটা কোণ উৎপন্ন হবে, এখানে একটা থিটা এখানে থিটা, যেহেতু এই দুইটা থিটা হচ্ছে বিপরীত কোণ, অর্থাৎ কোণ দুটি হচ্ছে বিপরীত কোণ। এখন পি থেকে ওপি হচ্ছে একটা ব্যাসার্ধ, এই যে চার্জ অর্থাৎ রিংটা রয়েছে এই রিংয়ের ব্যাসার্ধ হচ্ছে ও থেকে এ, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান ধরে নিলাম এ। এখন এই পি বিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে আর, আর হচ্ছে তাহলে একটা দূরত্ব, আর এখানে চার্জ হচ্ছে পজিটিভ চার্জ, এই যে প্লাস 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 চিহ্ন দেওয়া আছে অর্থাৎ পজিটিভ চার্জ। আর এই রিংয়ের একটা ক্ষুদ্র অংশ ধরে নিলাম ডিএস। চিত্রটা আমি আরেকবার বলি, ফার্স্টে আমরা একটা চার্জিত রিং ধরে নেব, চার্জিত রিংটা দেখতে মনে হবে দুইটা বৃত্ত, কারণ রিং সবসময় ফাঁপা হয়, দেখতে মনে হবে এখানে দুইটা বৃত্ত রয়েছে। তো এখানে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট একটা রিং কল্পনা করলাম, সেই রিংয়ের অক্ষ হচ্ছে ও থেকে, এখানে যদি আমরা একটা বিন্দু দিই যেমন ও থেকে হচ্ছে এম, এটা একটা অক্ষ, চার্জিত রিংয়ের অক্ষের যে কোনো একটা বিন্দু হচ্ছে পি, এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান বের করতে হবে, যেখানে এই তড়িৎ প্রাবল্যের দুইটি উপাংশ, একটা আনুভূমিক দিকে কস থিটা একটা উলম্ব বরাবর সাইন থিটা, আর এখানে থিটা কোণ দুটি বিপরীত কোণ। এখন এই অক্ষ থেকে এ বরাবর একটা ব্যাসার্ধ নিলাম, এ ব্যাসার্ধ, এখানে আমরা তোমরা চাইলে এই ব্যাসার্ধটা তোমরা এ বরাবরও নিতে পারো, এখান থেকেও নিতে পারো বা এখান থেকেও নিতে পারো। তোমরা যদি মেন বই ফোকাস করো তাহলে ব্যাসার্ধটা এইভাবে না দিয়ে ওরা বৃত্তের ভিতরে ব্যাসার্ধটা এইভাবে দিয়েছে, মানে তির্যকভাবে কিছুটা এইভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। তো এটা কোনো নর্মাল ব্যাপার, কোনো ব্যাপার না, তোমরা ব্যাসার্ধটা চাইলে এইভাবে খারাপভাবেও নিতে পারো বা ব্যাসার্ধটা চাইলে এইভাবে তির্যকভাবেও নিতে পারো। তাহলে এখানে ও আর এর মান হচ্ছে এ, আর পি থেকে এর মান হচ্ছে আর। আর এখানে রিংয়ের পুরো রিং কল্পনা করব না, আমরা যদি রিংয়ের ছোট্ট একটা অংশের মান বের করি তাহলে পুরো রিংয়ের মান পেয়ে যাব। তো এখানে রিংয়ের ছোট্ট ক্ষুদ্র অংশ নিলাম ডিএস। কথাগুলো এখন এখানে লিখলাম, চিত্রে কিউ পরিমাণ চার্জিত রিং যার ব্যাসার্ধ এ, তাহলে এই যে কিউ পরিমাণ চার্জিত রিংয়ের ব্যাসার্ধ হচ্ছে ও এ, এর মান হচ্ছে এ, এবং অক্ষ, অক্ষ হচ্ছে ওপি, অক্ষ কোথায়, এই যে ওপি একটা অক্ষ, এই ওপি যেখানে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে, তাই এই পি বিন্দুতে উপাংশগুলো বের করে নিয়েছি। চিত্র হতে ওপি, চিত্র হতে এই ও পি এর মান হচ্ছে কি এক্স, এক্স হচ্ছে দূরত্ব। ও এ, ও এ কোথায়, এই যে ও এ, এটার মান হচ্ছে ব্যাসার্ধ এ, আবার এ থেকে পির মান হচ্ছে দূরত্ব আর। এখন রিংয়ের ক্ষুদ্র অংশ, এই যে রিংয়ের ছোট্ট একটা অংশ ধরে নিয়েছি, এটা হচ্ছে ডিএস, বিবেচনা করি তাহলে ডি কিউ ইকুয়াল কিউ ডিএস ভাগ এস বা কিউ ডিএস ভাগ 2 পাই এ। তো তোমাদের মেন বইয়ে এভাবে দেওয়া আছে, তো এই অংশটুকু কিভাবে আসলো তার জন্য আমি এই অংশটুকু লিখেছি, তাছাড়া এটা একটা বেসিক রুলস রয়েছে, এই অংশটুকু তোমরা অবশ্যই এই এই জায়গায় সাইড নোট করে রাখবে খাতায়।
ক্ষুদ্র আধান, যেহেতু এই যে রিংটা রয়েছে এই রিংয়ে সুষমভাবে চার্জিত চার্জ রয়েছে, পজিটিভ চার্জ। তো আমি ধরে নিলাম ক্ষুদ্র রিংয়ের জন্য ক্ষুদ্র চার্জের অনুপাত, ক্ষুদ্র চার্জ ক্ষুদ্র রিং এদের অনুপাত এবং ক্ষুদ্র চার্জ ছাড়া এবং পুরো অংশ রিংয়ের অনুপাত, দুটার অনুপাতই সমান হবে। কেন সমান হবে? আমি যদি ক্ষুদ্র মান ধরে নেই 2/1 আর এখানে 10/5, এটার যে অ্যান্সার বের হবে এ পাশে যে অ্যান্সার বের হবে সেম, এটার মানও 2 হবে, এ পাশে মান কি হবে 2। বড় অংশ নিলেও মানটা আমার সেম আসতেছে, ছোট অংশ নিলেও মান আমার সেম আসতেছে। ঠিক সেরকমভাবে এখানে ক্ষুদ্র অংশের জন্য যে মান পাবো আবার পুরো অংশটুকুর জন্য যে মানটা পাবো উভয় অংশের অনুপাতের মান সমান হয়। সেই হিসাবে আমরা এখানে কিউ লিখলাম। এখন এই এস এর মান 2πa কেন হলো? সাপোজ মনে করো এটা একটা দণ্ড, এই দণ্ডটা যখন এভাবে থাকবে তখন এটার দৈর্ঘ্য হচ্ছে এস, কিন্তু এই দণ্ডটাকে যদি আমি এভাবে বাঁকিয়ে, যেহেতু এটা পেন এটা তো বাঁকানো যাবে না, এভাবে বাঁকিয়ে যদি আমি এরকম একটা রিংয়ের আকার দেই তাহলে তখন এই এসটা আর ওই দণ্ডের দৈর্ঘ্য থাকবে না, মূলত সেটা পরিধি প্রকাশ করবে। তো আমরা জানি পরিধিকে প্রকাশ করা হয় 2πa, তাই এখানে এস এর পরিবর্তে দৈর্ঘ্যের মানটা দাঁড়াচ্ছে 2πa। এখানে কিউ যেমন আছে তেমনই থাকবে, এস এর পরিবর্তে 2πa। দেন এই যে মানটা এভাবে আমরা পেলাম, অর্থাৎ কিউ ডিএস ইকুয়াল এস এর পরিবর্তে পরিধি 2πa। এখন ধরি ডি কিউ পরিমাণ চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ডিই। ডি এর দুটি উপাংশ, একটা কস থিটা একটা সাইন থিটা। এখন রিং এর ডিএস এর উল্টো দিকে সমপরিমাণের কারণে ডি সাইন থিটা নিষ্ক্রিয় হয়। আমরা যখন এর আগের যে থিওরিটা আমরা সলভ করেছি ওখানে বলেছিলাম যে ভেক্টরে একটা থিওরি রয়েছে যেখানে বলা আছে বিপরীতধর্মী দুটি ভেক্টর যদি থাকে তাহলে অবশ্যই এদের লব্ধি শূন্য হয়। যেহেতু সাইন থিটা, এ পাশে একটা সাইন থিটা রয়েছে, এ পাশেও সাইন থিটা উপাংশ রয়েছে এবং দুটি বিপরীতমুখী হওয়ার কারণে এদের লব্ধির মানটা হয়ে যাবে শূন্য। তাহলে এখানে শুধুমাত্র লব্ধি প্রাবল্য হবে ডিই কস থিটা। তাই এখানে লিখলাম অতএব লব্ধি প্রাবল্য হবে ডিই কস থিটা। ই ইন্টিগ্রেশন ডিই কস থিটা, 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা জানি কোনো ক্ষেত্রের তড়িৎ প্রাবল্যের সূত্র হচ্ছে 1/4πε0 গুণন dq ভাগ দূরত্বের উপর স্কোয়ার, অর্থাৎ r এর উপরে স্কোয়ার। 1/4πε0 dq ভাগ এখানে হচ্ছে r এর মান তাহলে কি হবে x স্কোয়ার প্লাস a স্কোয়ার। কেন x স্কোয়ার প্লাস a স্কোয়ার? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কারণ এখানে r হচ্ছে অতিভুজ। কিভাবে? আমরা চিত্রের দিকে চলে যাব। এই যে এখানে r হচ্ছে অতিভুজ, আর যেহেতু থিটা এখানে আছে তাহলে এক্সটা হচ্ছে ভূমি আর ব্যাসার্ধ এ হচ্ছে লম্ব, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, একই কথা। মান বসিয়ে দিলাম। কস থিটা মানে কি হবে? কস থিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তাহলে এখানে ভূমি মান হচ্ছে এক্স আর অতিভুজ আর, সো কস থিটা ইকুয়াল এক্স বাই আর। আর এর মান বসালাম। আমরা যেহেতু জানি আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট হবে, তখন আর এর মান হবে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমাদের যে সমীকরণটা ছিল 1 নম্বর ওই সমীকরণটা লিখলাম, ই ইকুয়াল ইন্টিগ্রেশন ডি কস থিটা। ডি এর মান বসালাম, কস থিটার মান বসালাম। 1/4πε0 যেমন ছিল তেমনই রাখলাম। এক্স ডি কিউ গুণ করে দিলাম, এর পাশে ঠিক আগের যেভাবে আমরা প্রতিপাদন করেছিলাম আগের থিওরিটি ঠিক সেইভাবে এখানে কিছু নেই, মানে একটা 1 আছে আর এখানে একটা রুট আছে, অর্থাৎ এখানে পাওয়ারগুলো যোগ হবে কারণ এই দুইটা সমজাতীয় হওয়ায় এটা গুণ অবস্থায় রয়েছে। তো লগের সূত্র অনুসারে আমরা বলতে পারি এক্স এর উপর 1 পাওয়ার, আরেকটা এক্স এর উপর যদি হাফ পাওয়ার থাকে তাহলে এক্স উপর 1 প্লাস হাফ, অর্থাৎ এক্স ইকুয়াল 3/2। তাই এখানে পাওয়ারটা হবে 3/2। এখন আমরা এখানে 1/4πε0 এক্স এক্স স্কোয়ার এ স্কোয়ার 3/2 ডিকিউ, এখানে মানটা এইভাবে ছিল এক্স ডিকিউ একসঙ্গে ছিল
আমরা এখানে গিয়ে এক্স আগে লিখলাম আর গুণ অবস্থায় এখানে ডিকিউ দিলাম, কারণ এখানে ডিকিউর একটা মান রয়েছে তাই আমি এটাকে আলাদাভাবে দিলাম। এ পাশে অংশটুকু যা ছিল তাই লিখলাম। এখানে ডিকিউ এর মান কোথা থেকে পেলাম, এই যে ডিকিউ এর মান, এই যে এখান থেকে ডিকিউ এর মান বের করে নিলাম। ডিকিউ ইকুয়াল কিউ ডিএস ভাগ 2 পাই এ, এই যে কিউ ডিএক্স 2 পাই এ, অথবা প্রথমে আমরা লিখেছিলাম এই যে এখানে কিউ ডিএস 2 পাই এ, এই মানটা লিখলাম। এখন 1/4 পাই এপসিলন নট এক্স ভাগ এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ 3/2 কিউ বাই এ অংশটুকু রাখলাম শুধুমাত্র ডিএস, অর্থাৎ যে রিংটা ছিল ওই রিংয়ের ক্ষুদ্র দৈর্ঘ্যটাকে অর্থাৎ ক্ষুদ্র অংশটুকুকে ইন্টিগ্রেশন করব, তাহলে পুরো অংশটুকুর মান পাবো। তাহলে ক্ষুদ্র অংশটুকুকে ইন্টিগ্রেশন করলে আমরা পুরো অংশ পাচ্ছি, ক্ষুদ্র অংশ থেকে পুরো অংশ হচ্ছে এস। এখানে যা ছিল তাই থাকবে, এখানে এখানে কিউ বাই 2 পাই, কিউ বাই 2 পাই যেমন ছিল তেমনই এস মানে হচ্ছে কি 2 পাই এ। এস মানে 2 পাই এ কেন, এই যে এখানে বলেছিলাম যখন শুধুমাত্র দণ্ডটি নেওয়া হবে একটা দণ্ড তখন তার দৈর্ঘ্য হবে এস, কিন্তু ওই দণ্ডটাকে যখন একটা রিংয়ের আকৃতি দিব তখন তার দৈর্ঘ্য এস হবে না, তখন সেই দৈর্ঘ্যটা হয়ে যাবে, পরিমাণটা এস থাকবে কিন্তু ওর মানটা দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করা যাবে না, ওটাকে পরিধি হিসেবে প্রকাশ করতে হবে, তাই এস এর মান হবে 2 পাই এ। তো এখানে এস এর মান বসালাম 2 পাই এ, 2 পাই এ 2 পাই এ কেটে যায়, থাকে শুধু কিউ। তাহলে এখানে কিউ এক্স নিচের অংশটুকু যা ছিল তাই। এখন আমরা যদি এটা বইয়ের মতো করে লিখি, প্রাবল্য ই ইকুয়াল 1/4 পাই এপসিলন নট কিউ এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ 3/2, এটি হচ্ছে নির্ণয়ের সমীকরণ। তাহলে এই ছিল আজকের ক্লাস। আর হোমওয়ার্ক দিব, এই চ্যাপ্টারের ম্যাথ দুটিকে হোমওয়ার্ক দেব। তো কি কি ম্যাথ থাকবে, এই ম্যাথটা 1.5 × 10⁻⁶ এবং 3 × 10⁻⁶ কুলম্ব চার্জের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার, এদের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটা থাকবে হোমওয়ার্ক। তো এটা হোমওয়ার্ক করার আগে একটু কিছু বলে দেই, দুইটা চার্জ দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্বের মান দেওয়া আছে, এখানে একটা চার্জ এখানে একটা চার্জ, একটা পজিটিভ একটা যদি নেগেটিভ বা দুটো যদি সমধর্মী থাকে তাহলে সেক্ষেত্রে এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাহলে এদের সংযোগ স্তরে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে কিনা তাহলে সেই মানটা বের করতে হবে, অর্থাৎ এক্স এর মানটা বের করতে হবে। এদের সংযোগ রেখার কোন বিন্দুতে, ও আচ্ছা তাহলে কত দূরত্বে গিয়ে এদের প্রাবল্যের মানটা শূন্য হবে সেই দূরত্বের মানটা বের করতে হবে, এটা থাকবে বাসার কাজ। আরেকটা বাসার কাজ হচ্ছে থাকবে হোমওয়ার্ক, যারা পুরাতন বই ফলো করো আগের বছর তারা এই হোমওয়ার্কটা পাবে প্রথম অধ্যায়ে, আর যারা নতুন সাজেশন ফলো করো তারা দুইটা হোমওয়ার্কই পাবে দ্বিতীয় চ্যাপ্টারে। বায়ু মাধ্যমে 8 কুলম্ব বায়ু মাধ্যমে 8 মাইক্রোকুলম্ব এবং -8 মাইক্রোকুলম্ব মানে দুটি বিন্দু চার্জ পরস্পর 1 মিলিমিটার ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে, দ্বিমেরু কেন্দ্র হতে এর অক্ষের উপর 10 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে। দুইটা প্রশ্ন কিছুটা একই, আগেরটাতে ছিল কত দূরত্বে প্রাবল্য শূন্য হবে, দূরত্ব বের করতে হবে, আর এই প্রশ্নে প্রাবল্যর মান কি হবে অর্থাৎ লব্ধি প্রাবল্য বের করতে হবে। তাহলে এই দুইটা প্রশ্ন WH থাকবে, যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই মতামত জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।